আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন ভীষণ রকম স্বপন বিলাসী। হঠাৎ করে তারা যেভাবে আনন্দে উদ্বেলিত হন, তাদের চোখে মুখে সামান্যতম একটু আশ্বাসবাণী কেউ যদি শোনায়, অমনি তারা খুশিতে টগবগ করতে থাকেন। আবার অন্যদিকে যদি আকাশে একটু মেঘ দেখা দেয়, কোনোদিন যদি কোনো পাখি গান না গায়, কোনো গাছের পাতা না ঝরে পড়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক। কেন? গত 15টি বছর তো একদিন দুই দিন নয়, 15টি বছর প্রকৃতি তাদেরকে অবারিত কতগুলো সুযোগ দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতা, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, সমাজে যখন যা ইচ্ছা করার যে অবারিত তাদের যে ক্ষমতা, এটি ভোগ করতে 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 তারা ধরে নিয়েছিল যে এভাবে আসলে জীবন যাবে। তারা নিজেদেরকে সৌভাগ্যবান ভাবত। অনেকে যারা ধর্মকর্ম করতো তারা আল্লাহকে ধন্যবাদ জানাতো। তাদের একটা বিরাট অংশ তারা শেখ হাসিনার প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ ছিল, এবং যারা মনে করতো যে শেখ হাসিনা তাদের জন্য রহমত এবং বরকত। আওয়ামী লীগের অনেক বড় বড় মানুষ যাদের সঙ্গে আমার কথাবার্তা হতো, যারা শেখ হাসিনার সমপর্যায়ের লোক, নিজেদের বাত আছে, মানে বাতের ব্যথা আছে, ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, লাঠিতে ভর করে চলে, গলা কাঁপে, থরথর করে কাঁপে। তো এই ধরনের বৃদ্ধ বা বৃদ্ধা আওয়ামী লীগের যারা নেতা এবং নেত্রী, যারা শেখ হাসিনার বয়সী কিংবা শেখ হাসিনার সে সমবয়সী না, অন্তত 7-8 বছর জুনিয়র হবেন, তারাও ভাবতেন শেখ হাসিনা আগামী অন্তত 2041 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। বোঝার চেষ্টা করুন, 2041 সনে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন এবং তিনি 100 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, আরো 15 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এইরকম চিন্তা চেতনা, অর্থাৎ 15 বছর কেন, 100 বছর যদি হয়, এখন তার বয়স যদি 78 হয়, তাহলে আরো 22 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এই ধরনের চিন্তা শুধু না, শতভাগ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আওয়ামী লীগের লোকজন হেলে দুলে থাকতো এবং শেখ হাসিনার জন্য দোয়া করত। ঠিক এখন একই অবস্থা। যারা পালিয়ে গেছেন, যারা দেশের মধ্যে আছেন, তারা সবাই মনে করেন যে শেখ হাসিনা সুপার লেডি। 78 বছর কোনো বয়স হলো নাকি? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সাধারণ মানুষ, নামাজ কালাম পড়েন কিনা আল্লাহ জানেন, হজ উমরা করেছেন কিনা তাও আল্লাহ জানেন, কিন্তু শেখ হাসিনা তো আল্লাহর ওলি। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, গোপনে দান করেন, খয়রাত দান করেন, হাজার হাজার ছেলে মেয়েকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে লেখাপড়া করান, তার সমস্ত সহায় সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটিস দিয়ে বহু মানুষকে তিনি চিকিৎসা করান। তার অন্তর কাঁদে মানুষের জন্য। মানুষ পুড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে একটি বার্ন ইনস্টিটিউট করে গড়ে তুললেন, এশিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট তিনি করে তুললেন। এই শেখ হাসিনা, তার প্রতি আল্লাহর দয়া আছে না? তিনি অনেক দিন বেঁচে থাকবেন, আবার ক্ষমতায় আসবেন, আবার সানাই বাজবে, নহবত বাজবে। এই ধরনের চিন্তা করে করে কত মানুষ যে চোখের পানি ফেলেন, কত মানুষ যে দোয়া করেন, তার খোঁজ খবর কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন জানেন। কথার অর্থ এখনো তাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা শেখ হাসিনাকে কেন্দ্রিক। ফলে আপনি যদি শেখ হাসিনাকে নিয়ে কোনো ইতিবাচক কথা বলেন, মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছেন, যাদের জ্বর আছে তাদের জ্বর ভালো হয়ে যায়, যাদের সর্দি তাদের সর্দি ভালো হয়ে যায়, যাদের হাত পা অবশ হয়ে যায় তাদের অটোমেটিক থেরাপি হয়ে যায়। আপনি তাদের সামনে গিয়ে একটু শেখ হাসিনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে অবস্থা সেটা তৈরি হয়। এটা হলো এক ধরনের সাইকোপ্যাথি। এখন এই সাইকোপ্যাথিটা কেন তৈরি হলো? তৈরি হলো এই কারণ যে, ওই যে বললাম, 15টি বছর তাদের অর্থ, বিত্ত, মান, সম্মান, মর্যাদা সব কিছুর জন্য তারা মনে করে শেখ হাসিনাই দায়ী। আর এস আলম, বেক্সিমকো, সামিট গ্রুপ যে ধরনের
কেলেঙ্কারিগুলো আওয়ামী লীগকে গ্রাস করেছে, আওয়ামী লীগের লোকজন মনে করেন যে তাদের নেত্রী খুব ভালো, ওরা নেত্রীকে ভাঙিয়েছে, ওদের সঙ্গে আসলে নেত্রী কোনো সম্পর্ক নেই। তো এরকম একটা আবহাওয়া তৈরি করে, পরিবেশ তৈরি করে তারা নিজেদের জন্য একটা জগৎ তারা তৈরি করে ফেলেছে। আর সেই জগতে সুন্দরভাবে বসবাস করার জন্য তারা প্রতিদিন কবিতা রচনা করে, গান রচনা করে, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে, যেন তাদের এই কল্পনার জগৎটি খুব স্ট্রং থাকে। এরই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো না, আসিফ নজরুল ভালো না, তত্ত্বাবধায়ক সরকার ভালো না, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ভালো না, সামনে যারা আসবে বিএনপি তারাও ভালো না, জামাত তো একেবারেই ভালো না। এই কথাগুলো তারা দশমুখে প্রচার করে এবং সঙ্গে সঙ্গে নানা রকম মানে পরিবেশ পরিস্থিতি এইগুলোকে উপলক্ষ করে তারা একটার পর একটা নিজেদের বিশ্বাসকে, এই যে একটা ইলুশন, একটা হ্যালোসিনেশন, একটা ড্রিম, এইটাকে পারফেকশন দেওয়ার জন্য তারা এই যে আমাদের চলমান রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা সবসময় নিজেদের পক্ষে নেন এবং ইউনূসের বিপক্ষে নিয়ে যান। এবং ধরা গেল যে মার্কিন একজন রাষ্ট্রদূত এলেন সাম্প্রতিক সময়, তারা খুঁজে বের করে ফেলেছে যে এই রাষ্ট্রদূত তাদের লোক, এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের মন্ত্রীর এই সম্পর্ক, শেখ হাসিনার এই সম্পর্ক, জয়ের এই সম্পর্ক, কবে কোন এই রাষ্ট্রদূত তাদের কোন মন্ত্রীর বাসায় গেছেন, কোন নেতার বাসায় গেছেন, কোন নেতার গ্রামের বাড়িতে গেছেন, এই বিষয়গুলো তারা স্মরণ করে এক ধরনের নিরাপত্তা খুঁজেন যে এই যে আমেরিকার যে সারা পৃথিবীতে একদলীয় একটা কর্তৃত্ব চলছে, এই কর্তৃত্বর সময়টিতে তাদের একান্ত প্রিয়জন একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এসছেন, তিনি পিটার হাসের মতো হবেন না, তিনি তাদের এই বিপদের দিনে সহযোগিতা করবেন। তো এরকম মানে একটা আলো দেখে মানুষ যেভাবে সারা রাত শীতের মধ্যে পুকুরের পানিতে ডুবে থাকে, দূরে একটা আলো দেখে, সে আলোর উত্তাপ সে গ্রহণ করে, এইরকম এখন তাদের এই দুরবস্থার মধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তারা স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, এমনকি তারা বলার চেষ্টা করেন যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তো তারা অনেক সহযোগিতা করেছে। আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন নিজেদের পকেটের পয়সা খরচ করে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য যে বিনিয়োগ করেছে, যে ঝুঁকি নিয়েছে, এটার বিনিময়ে কি তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটু কিছু আশা করতে পারে না? মানুষ কি একেবারে এত নিষ্ঠুর হয়ে যাবে? প্রশ্নই আসে না। তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প কৃতজ্ঞ মানুষ, তিনি এখনো পর্যন্ত মিস্টার পুতিনকে ভুলছেন না, সমস্ত ইউরোপের চাপ, আমেরিকার চাপ, তার সত্ত্বেও তিনি ইউক্রেনে তার সামরিক শক্তি বৃদ্ধি না করে তিনি এটা নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন, এর কারণেও তিনি ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করেন। একইভাবে তিনি সৌদির যিনি ক্রাউন প্রিন্স মিস্টার মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, এটা তো একটা রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তো সেই অর্থে শেখ হাসিনার সঙ্গে, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার তো একটা ভালো সম্পর্ক ছিল। তারপরে ওই সূত্রে মিস্টার পুতিনের সঙ্গে, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে, পুতুলের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে, তারপরে শেখ রেহানার সঙ্গে, রূপন্তীর সঙ্গে, ববির সঙ্গে, টিউলিপ সিদ্দিকের সঙ্গে মস্কোতে যে মিস্টার পুতিনের দহরম মহরম সম্পর্ক ছিল, এটা তো ওপেন সিক্রেট, আওয়ামী লীগের লোকজন এটা জানে, এবং এটা নিয়ে তারা কি কিছু আশা করতে পারে না? এই যে তারা আশা করছে, সেই আশার প্রেক্ষিতে যখনই রাশিয়ার কোনো পতাকা উঠছে, রাশিয়ার কোনো বিজয় দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যূনতম কোনো নড়াচড়া করা হচ্ছে, আওয়ামী লীগ মনে করছে এ সবই ডোনাল্ড ট্রাম্প করতেছে তাদের জন্য, অথবা আকাশ থেকে আল্লাহ করছে, বিকজ শেখ হাসিনা ভালো মানুষ, তার জন্য তো আল্লাহ সাহায্য করবেই, এই ধরনের কথা তারা চিন্তা করছে। এবং এটা মানে মন্দ কিছু না, বিপদে পড়লে সবাই এরকম ইতিবাচক চিন্তা করে, আপনিও করতেন, আমিও করতাম। তো এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুজন কূটনীতিবিদ এসছেন, মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস
ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। এখন আওয়ামী লীগের লোকজন বলছে যে তারা আসছে মূলত ডক্টর ইউনূসকে টাইট দেওয়ার জন্য। কি টাইট? আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। তো এখন দেখেন নির্বাচনের আছে মাত্র 3 সপ্তাহ। এই সময় আওয়ামী লীগকে কিভাবে রিকনসিলিয়েশনের আওতায় আনবে, কিভাবে আওয়ামী লীগকে একটা ফ্লোর দিবে, কিভাবে কি করবে, এটা তো সম্ভব না। কিন্তু ওই যে আওয়ামী লীগের লোকজন বলছে যে না, ট্রাম্প চাইলে সবকিছু হতে পারে, দরকার হলে আবার করে রিশিডিউল হবে, আবার নতুন করে ঘোষণা হবে, এই ইলেকশনের ডেট বাদ হয়ে যাবে, নানা রকম কথাবার্তা। এবং এই কথার ভিতরে আদৌ কোনো সত্য তথ্য আছে কিনা কিংবা কোনো সম্ভাবনা আছে কিনা ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো এই ধরনের কথা বলে আওয়ামী লীগের লোকজন শান্তি পাচ্ছে, এই সকল কথা শুনে তারা তৃপ্তি পাচ্ছে, আর এই ধরনের জিনিস প্রচার করে তারা মনে করছে যে এটা তাদের একটা বিরাট সফলতা। বিপদের সময় মানুষের এরকম হয়। ওয়ান্স আপন এ টাইম বিএনপি যখন খারাপ সময় গেছে, তখন ওই যে মুশফিক ফজল আনসারী, সে হোয়াইট হাউজের যে প্রেস ব্রিফিং সেখানে উপস্থিত হতো, ইংরেজিতে সে প্রশ্ন করত, তারপরে ওই যারা লোকজন আছে তারা মুশফিক বলে নাম উচ্চারণ করতো। এই দৃশ্য দেখে বিএনপির লোকের কি আনন্দ যে ইস, মুশফিক যা করছে, সে পুরো আমেরিকান প্রশাসন তাদের পক্ষে নিয়ে আসছে, কাজেই যখন সুসময় আসবে মুশফিককে এই কাজ করা হবে। তো ওই সময়টিতে আওয়ামী লীগের জামানাতে আমেরিকাকে কেন্দ্র করে মুশফিক ফজল আনসারীর কর্মকাণ্ডকে আওয়ামী লীগ যেভাবে নিত, এখন আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তার পররাষ্ট্রমন্ত্রী, তার ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত কিংবা দক্ষিণ এশিয়া বিষয়ক যে কোনো কূটনীতিবিদ কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে ওরা স্টেট ডিপার্টমেন্ট বলে, সেখানকার কোনো কর্তা ব্যক্তি যখনই বাংলাদেশে আসে আওয়ামী লীগের লোকজন স্বপ্ন দেখে এই বুঝি আবার তাদের নেত্রীর জয়গান শুরু হলো, এই বুঝি তাদের নেত্রী ফিরে এলো, এই বুঝি তাদের আবার সেই মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান চালু হয়ে গেল, আবার সেই সুখের স্বপ্ন। এভাবেই সময় চলে যাচ্ছে। সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ক্ষমতার মালিক তিনি, যাকে ইচ্ছে তাকে ক্ষমতাশালী করেন, যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামান। কাজেই এখন যারা ক্ষমতায় আছেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, এই সমন্বয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন সেটাই দেখার বিষয়। পরশুদিন যে তারেক রহমান যমুনায় গিয়েছিলেন সপরিবারে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে, সেই মিটিং এর ব্যাপারে আমি গতকাল বলেছি। আরো দু একটা ইনফরমেশন বাকি ছিল, গতকাল এপিসোড বড় হয়ে যাবে বলে ভাবলাম যে আজকে বলি। যে এই একান্ত বৈঠকে, যে 22 মিনিটের একান্ত বৈঠক হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস একটা কথা তারেককে বলেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে, মানে যে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারে মন্ত্রী হবে, এরকম একটা কথা বলেছিলেন। এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে, এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত। তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নতুন যে সরকারটা গঠিত হবে, যারাই করুক, তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে 6টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয়, মানে 6 জনকে মন্ত্রী করা হয়, সোজা কথা। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর 3টা, এরকম মোট 6টা মন্ত্রণালয় আছে। এখন কথা হলো যে, এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী পরিষদে যুক্ত করা হয় তাহলে সরকারও, মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না, তারা নতুন ভয়েস অ্যাড করতেছে মন্ত্রী পরিষদে। এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোনো দায়িত্বে থাকতে চান না, তিনি চলে যাবেন। এবং তিনি মনে করেন যে এই 6 জন তরুণকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইউনূস
থেকে যাবেন। তো স্বভাবতই মানে প্রশ্ন যেটা, সেটা হলো যে এই 6 জন কিভাবে নির্বাচিত হবে, এটা ডক্টর ইউনূস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন? তো এই যে এই 6 জন যে নির্বাচিত হবেন, এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই। যাই হোক, তারেক রহমান 8:30টার দিকে চলে গেছেন, 8:26-এ। 5 জন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে, কিন্তু তারেক রহমান এগ্রি করেননি। পরে তিনি ডিনার করেছেন, যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল, তারেক রহমানের পরিবার গিয়েছিল, আবার ডক্টর ইউনূসের মেয়ে দিনা ইউনূসও ছিলেন। তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা, এবং অনেকেই মনে করছেন যে এই আজকেও একটু আগে ফোন পেলাম, বাংলাদেশ থেকে একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস, তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইউনূস এবং এরা মিলে ডক্টর তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই, এবং এই বৈঠকেও ডক্টর ইউনূস বলেছেন যে এখন আমার উপরে যে প্রেশার গুলো আমি দেখছি, আপনার উপরেও কিন্তু এই সেম প্রেশার আসবে, তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আবার ওইদিকে বলছেন 6টা মন্ত্রী ছাড়তে হবে। এই 6 জন আবার কারা? আমি ধারণা করি এনসিপি 6 জন, তারা জিতবেন, এটা আবার ডক্টর ইউনূস কিভাবে জানেন বা ধারণা করেন? সো এই জায়গা থেকেই মানে সন্দেহগুলোর উদ্রেক হয়। এবং আরো যে বিষয়টা হলো, সেটা হলো যে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জামাত কিন্তু ঠিক করেছে যে 160 থেকে 170টা আসন তারা টার্গেট করেছে, যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে। এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে, এই কৌশলগুলো আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এইটা শুনি, একবার ওইটা শুনি, কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা, দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে, এবং তারা কয়েকটা দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিজে, তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে। সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা, এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে। তার মানে এই যে শোনা যায় যে 5 লাখ নাকি ভোটার হয়েছে প্রবাসে, কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি। যাই হোক, এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে, এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে। তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে। 1 কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি। আমি নিজেও এটা প্রয়োজন অনুভব করিনি, কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানা যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত। কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় 100, 200, 300 ব্যালট পেপার যাচ্ছে, তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেনি। স্থানীয় দূতাবাসের দিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছে। আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম, যে জামাত যে 160 থেকে 170টা আসন টার্গেট করেছে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে, এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে। এই 160 থেকে 70 আসনে এই যে 20 তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন তারা কি করবে, এই যে টার্গেটেড সিট, এইখানে তারা ব্যাপক রকমের গন্ডগোল শুরু করে দিবে। এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের 40 থেকে 50 জন নেতার একটা তালিকা করেছে, এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে, বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন ঘটনা ঘটে এইসব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে, এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে। যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো জামাত এই কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে। সুতরাং 20 তারিখের পরে দেখবেন যে এই 160-70টা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে, এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে, এবং তাদের আইনি ভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে। সো এইভাবে তারা
তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট। এছাড়া তো অন্যান্য বিষয়গুলো আপনারা জানেনই, তারা নারীদের কিভাবে টার্গেট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, নারীদের কাছে ধর্মের কথা বলছে, নারীদের এনআইডির ছবি তুলতেছে, আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে। ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণবিধিতে, কিন্তু এগুলো তারা মানছে না। এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে, নানা রকমের প্রলোভন ভয় ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে, যার যা লাগে, মানে নির্বাচনী আচরণবিধির সবকিছু তারা অমান্য করছেন বলা যায়। এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে এবং তারা বিএনপি, তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপিতে ক্ষমতায় আসতেছেই, কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য সবকিছু করছেন। এবং এখানে $1 মিলিয়ন প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস কি চাইছেন। এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ, তিনি কোথাও নেই। তিনি আসলে কি চাইছেন? জামাত, ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান, এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয়, আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে। এবং আজকেও আমাকে একজন ঢাকা থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে, তাতে সবাই ধারণা করছে যে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন। আবার ওদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয়।